ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কর একের আইতে বলেছে হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ তা হলো কংসাবতী কেলেঘাই। 2 কোচবিহার জেলা যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত তা হলো তাল। 3 মূল মধ্যরেখার প্রতিপাদ্য দ্রাঘিমা রেখাটির মান 180 ডিগ্রি। 4 কর্ণাটকের মালনা যে ধরনের মালভূমির উদাহরণ তা হলো ব্যবচ্ছিন্ন। 5 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির যত ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে তার মান 15 ডিগ্রি। 6 প্লায়ার পেডিমেন্টের মাঝে সৃষ্ট সমভূমি হলো বাজাদা। 7 যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় সংঘটিত হওয়ার সময় শব্দের সৃষ্টি হয় তা হলো ক্ষুদ্রকণা বিসরণ। বিভাগ খতে আসি। 2 এর এতে আছে শূন্যস্থান পূরণ করো। আয় চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়। 2 দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূমিভাগ বসে গিয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। 3 গড়ে 1 ডিগ্রি অন্তর দুইটি অক্ষরেখার রৈখিক ব্যবধান 111.1 কিলোমিটার। 4 পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমানায় সিংহলীলা শৈলশিরা অবস্থিত। আচ্ছা, এটা গ্রস্ত উপত্যকা হবে না, এটা যদি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ হতো তাহলে গ্রস্ত উপত্যকা হতো। এটা বলেছে বিপরীত চ্যুতির মধ্যবর্তী দুটি বিপরীত চ্যুতির, এটা র্যাম্প উপত্যকা হবে। এটা 2 এর আই ডবল আইটা একটু ভুল হয়েছে, এটা গ্রস্ত উপত্যকা হবে না, এটা র্যাম্প উপত্যকা হবে। বি আছে একটি বা দুটি শব্দের উত্তর দাও। আইতে দিয়েছে ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম সৃষ্টি হয় কোন প্রক্রিয়া? জল সংযোজন বা হাইড্রেশন প্রক্রিয়ায়। 2 দিয়েছে দুইটি অভিসারী পাতের সংঘর্ষ সীমান্তে কোন রেখার সৃষ্টি হয়? সূচার রেখার সৃষ্টি হয়। 3 দিয়েছে আইসোস্ট্যাসি শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন ভূতত্ত্ববিদ ডাটন। 4 পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম হচ্ছে বক্সাদুয়ার। বিভাগ বতে আসি। 3 এর আইতে বলেছে সময় অঞ্চল কাকে বলে? লিখবে নির্দিষ্ট অঞ্চল যেখানে একটি প্রমাণ সময় ধরে সেই অঞ্চলের বাণিজ্যিক সামাজিক আর আইনি কাজকর্ম চলে তা হলো সময় অঞ্চল, তাকে সময় অঞ্চল বলা হয়। 2 দিয়েছে মহীখাত কাকে বলে? এটা আছে বইয়ের 51 পাতায়। প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তর বা সংযোগস্থলের অগভীর সমুদ্র সেখান থেকে পরিসঞ্চয়ের মাধ্যমে ভঙ্গের পর্বতের উত্থান ঘটেছে তাকে বলা হয় মহীখাত। 3 দিয়েছে অঙ্গার যোজন বা কার্বনেশন কাকে বলে? লিখবে কার্বন ডাই অক্সাইডের সাথে জলের রাসায়নিক সংযোগে উৎপন্ন হয় কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি করে আর এই পদ্ধতিকে বলা হয় অঙ্গার যোজন। 4 দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা সুদূর ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের প্রভাবে সমগ্র উত্তর ভারত আর মাঝে মাঝে পশ্চিমবঙ্গে আকাশ মেঘে ঢেকে যায় এবং একটানা ঝিরঝিরে বৃষ্টি হয়। শীতকালীন শান্ত আবহাওয়া পশ্চিম দিক থেকে আগত নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের প্রভাবে বিঘ্নিত হয় বলে এটাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। বিভাগ ঘতে আসি। 4 এর আয়তে দিয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব 1 হচ্ছে ঋতু পরিবর্তনের ওপরে প্রভাব। মৌসুমী বায়ুর আগমন আর প্রত্যাগমনের ওপরে এরা যে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ শীতে ভাগ করা হয়। 2 হচ্ছে বৃষ্টিপাতের ওপর প্রভাব। পশ্চিমবঙ্গে মোট বৃষ্টির 90 ভাগ ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলেই বৃষ্টিহীন। 3 অনিশ্চিত অনিয়মিত আর অসম বৃষ্টি। মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতির হওয়ার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনিশ্চিত ও অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা আবার কখনো কোনো বছর কম বৃষ্টিতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টি হয়। তাই হিমালয় অঞ্চলে বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেমি সেখানে পুরুলিয়ায় 100 থেকে 125 সেমি। 5 হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল। আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে বলে গ্রীষ্মকালে আর্দ্র প্রকৃতির এবং শীতকালে প্রত্যাগমনকালে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে শীতকাল শুষ্ক।
5 বায়ুপ্রবাহ মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় আর প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বয়। 6 উষ্ণতার প্রভাব। মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায়, বৃষ্টি হয় বলে উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলেই গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। 2 নম্বর প্রশ্ন দিয়েছে, সব সিল্ড অঞ্চলই মালভূমি কিন্তু সব মালভূমি সিল্ড নয়, ব্যাখ্যা করো। লিখবে যে মহাদেশগুলির ভিতরে এমন কতগুলি অঞ্চল আছে যেগুলি গঠিত হয়েছে অতি প্রাচীনকালে, যেখানে শিলাস্তরের বয়স 100 কোটি বছরেরও বেশি। এই ভূখণ্ডগুলি সুদৃঢ় আর অনমনীয়, ফলে দীর্ঘকাল ধরে এই ভূমিক্ষয় হলেও অল্প বিস্তর মোচড় খাওয়া ছাড়া ভূ আন্দোলনের প্রভাব খুব বেশি পড়েনি। তবে কয়েকটি স্থান ভূ আন্দোলনের প্রভাবে উঠেছে বা বসেছে। মহাদেশের ভিতরে এই ধরনের ভূমি মহাদেশীয় মালভূমি নামে পরিচিত। এই ভূমিকে সিল্ড অঞ্চল বা শিল্ড মালভূমি বলা হয়। সকল সিল্ড অঞ্চলগুলি যেহেতু মালভূমি আকারে রয়েছে, তাই বলা হয় সকল সিল্ড অঞ্চল হলো মালভূমি, কিন্তু সকল মালভূমি সিল্ড অঞ্চল নয়। 3 দিয়েছে অক্ষাংশ এবং অক্ষরেখার পার্থক্য লেখো। অক্ষাংশ আর অক্ষরেখার মূল পার্থক্য, পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে উত্তরে বা দক্ষিণে কোনো স্থান যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। অতএব অক্ষাংশ হচ্ছে একটা বিন্দু, আর অপরদিকে পৃথিবীর সম অক্ষাংশ স্থানগুলিকে পৃথিবী পৃষ্ঠের উপর পূর্ব পশ্চিমে যে কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা দ্বারা যোগ করা হয় তা হলো অক্ষরেখা। অতএব অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত রেখা। 4 দিয়েছে পেনিপ্লেন আর পেডিপ্লেনের পার্থক্য লেখো। পেনিপ্লেন আর পেডিপ্লেনের পার্থক্য, পেনিপ্লেন নদী বা জলধারার মিলিত কার্যে উচ্চভূমি ক্ষয় হয়ে প্রায় সমতলে পরিণত হলে তা পেনিপ্লেন, আর মরুভূমি অঞ্চলে বায়ু আর জলধারার মিলিত কার্যে গঠিত মৃদু ঢালু ভূমি হলো পেডিমেন্ট, এবং অনেকগুলি পেডিমেন্ট মিলিত হয়ে গঠিত ভূমি হলো পেডিপ্লেন। আচ্ছা, পেনিপ্লেন হচ্ছে আর্দ্র অঞ্চলে গঠিত সমভূমি, আর শুষ্ক মরুভূমি আর মরুপ্রায় অঞ্চলে গঠিত সমভূমি হলো পেডিপ্লেন। বৈশিষ্ট্য, পেনিপ্লেন হচ্ছে কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলি হলো মোনাটনক, আর কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড়গুলি হলো ইনসেল বার্চ। 5 দিয়েছে স্বল্পমোচন আর ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। স্বল্পমোচন লিখবে সমসত্ব প্রকৃতির শিলার উপরিভাগ থেকে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা স্তর খুলে যাওয়া হচ্ছে স্বল্পমোচন। এটিকে অনিয়ন ওয়েদারিংও বলা হয়। কিভাবে ঘটে? শিলা তাপে কুপরিবাহী হওয়ায় মূল শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলা প্রসারিত, রাতে সংকুচিত হয়, কিন্তু ভিতরের অংশ সংকুচিত আর প্রসারিত হতে পারে না। ফলে ভিতর থেকে বাইরের দিকে একটা অসম তাপীয় ঢালের সৃষ্টি হয় এবং বাইরের অংশ ক্রমাগত সংকোচন ও প্রসারণে স্তরে স্তরে খুলে যায়। মূল শিলাখণ্ডের বাইরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলে গিয়ে সম্পূর্ণ শিলাটি গোলাকার আকৃতি ধারণ করে, তাই এই প্রক্রিয়া উপগোলাকার আবহবিকার নামেও পরিচিত। কোন শিলায় ঘটে? মরু আর শুষ্ক অঞ্চলে কেলাসিত গ্রানাইট আর নিজ শিলায় এই প্রকার আবহবিকার দেখা যায়। ক্ষুদ্রকণা বিসরণ, মরুভূমি অঞ্চলে প্রবল উষ্ণতার তারতম্যজনিত কারণে শিলা হঠাৎ আওয়াজ করে ফেটে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হওয়া হলো ক্ষুদ্রকণা বিসরণ। কিভাবে ঘটে? শিলা যে সকল খনিজ দ্বারা গঠিত তাদের বৈশিষ্ট্য, প্রকৃতি আর রং হয় ভিন্ন। দিনের বেলা সূর্যের তাপে শিলার খনিজগুলো ভিন্ন হারে প্রসারিত এবং রাত্রে বিভিন্ন হারে সংকুচিত হয়। এইভাবে ক্রমাগত সংকোচন ও প্রসারণে শিলায় প্রবল পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়। মরু অঞ্চলে প্রায়শই দুপুর বা বিকেলে পিস্তল থেকে গুলি ছোড়ার মতো শিলা ফাটার আওয়াজ পাওয়া যায়। দিনের বেলা কখনো কখনো প্রচণ্ড গরম শিলার ওপর বৃষ্টির জল পড়ে শিলা হঠাৎ সংকুচিত হলে তা আওয়াজ করে ফেটে যায়, যেভাবে গরম কাচে জল পড়লে কাঁচ ফাটে। কোন শিলায় ঘটে? মরুভূমি অঞ্চলে গ্রানাইট আর ব্যাসল্ট শিলায় ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া ঘটে। বিভাগ উমতে আসি। যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরে। 5-এর আয়তে দিয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি অবস্থান শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উত্তরের সামান্য অংশ নিয়ে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এটিকে আমরা দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল বলে জানি। উৎপত্তি, এটি হিমালয়েরই অংশ, অতএব টার্সিয়ারি যুগে টেথি সাগর থেকে এই অংশ সমেত সমগ্র হিমালয়েরই উত্থান ঘটে। পরবর্তী সময়ে অসংখ্য নদী এই অংশকে ক্ষয় করে গভীর গিরিখাত সমেত বন্ধুর ভূমিতে পরিণত করে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আর বর্ণনা।
অত্যন্ত বন্ধুর ভূমি, খাড়া ঢাল, গভীর গিরিখা, তার অসংখ্য তীক্ষ্ণ শৈলশিরার অবস্থান এই অঞ্চলের ভূপ্রাকৃতির প্রধান বৈশিষ্ট্য। গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার। এখানে ভূমির উচ্চতা দক্ষিণ থেকে উত্তরে হঠাৎ বেড়েছে। এর থেকে বোঝা যায় দার্জিলিং হিমালয়ে আবহ হিমালয়ের অস্তিত্ব নেই। প্রধান নদী তিস্তা গভীর গিরিখাত সৃষ্টি করে দার্জিলিংয়ের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। তিস্তা নদীখাতের ওপর ভিত্তি করে এই অংশের ভূপ্রকৃতিকে দুই অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে তিস্তা খাতের পশ্চিম অঞ্চল আর একটা হচ্ছে তিস্তা খাতের পূর্ব অঞ্চল। তিস্তা খাতের পশ্চিম অঞ্চল সিঙ্গালীলা আর দার্জিলিং শৈলশিরা নিয়ে এটা গঠিত। এবার সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং আর নেপাল সীমান্তে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই শৈলশিরা নেপাল আর ভারতের সীমানা। এখানে রয়েছে 4টে শৃঙ্গ যাদের উচ্চতা 3000 মিটারেরও বেশি, যেমন সান্দাকফু, সবরগ্রাম, ফালুট, টাংলু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং শৈলশিরা, এই শৈলশিরাটির মাঝখানে রয়েছে বিখ্যাত টাইগার হিল। টাইগার হিল থেকে আবার 3টি ছোট শৈলশিরা 3 দিকে চলে গেছে। পূর্বে দার্জিলিং লেবং শৈলশিরা, উত্তর পূর্বে তাগদা পেশক আর দক্ষিণে বাগোড়া ডাও হিল। টাইগার হিলের কাছেই রয়েছে আরও দুটো উচ্চভূমি, ঘুম পাহাড় আর মণিভঞ্জন শৈলশিরা। দার্জিলিং শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হল সিঞ্চল। 2 হচ্ছে তিস্তা খাতের পূর্ব অঞ্চল। গড় উচ্চতা এখানে তুলনামূলকভাবে কম। দূরবীনদারা আর চোলা এখানকার বিখ্যাত শৈলশিরা। দূরবীনদারা ঋষিলা এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। আলিপুরদুয়ার জেলার উত্তরে রয়েছে অনুচ্চ বক্সা জয়ন্তী পাহাড়। ক্ষয়কার্যের প্রভাবে এটি অনুচ্চ পাহাড় হিসাবে অবস্থান করছে। রেনিগাঙ্গো আর ছোট সিনচুলা এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গ। 5-এ 2 নম্বর প্রশ্ন দিয়েছে গ্রিনিচ থেকে পাঠানো মধ্যাহ্ন সময়। মধ্যাহ্ন মানে দুপুর 12টা। সংকেত কোনো স্থানে গ্রিনিচ সময় অনুসারে বিকেল 4টে 30 মিনিটে পাওয়া গেল। যদি সময়ের সংকেত ওই স্থানে 5 মিনিট পৌঁছতে 5 মিনিট সময় নেয়, তাহলে ওই স্থানের দ্রাঘিমা কত? তাহলে এইভাবে প্রথমে একটা লিখে নেবে। এটা হচ্ছে 0 ডিগ্রি মানে গ্রিনিচ দুপুর 12টা। এর দ্রাঘিমাটা বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন, সেখানে সময় তখন বিকেল 4টে 30 মিনিট। আর এদিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে সময় সংকেতটি নির্দিষ্ট স্থানে পৌঁছতে 5 মিনিট সময় নেয়। অতএব সময় সংকেতটি যখন গ্রিনিচ থেকে পাঠানো হয় তখন নির্দিষ্ট স্থানটির স্থানীয় সময় বিকেল 4টে 30 মিনিট -5 মানে 4টে তখন 25। স্থানটির সময় গ্রিনিচ থেকে এগিয়ে আছে, তাই স্থানটির অবস্থান হবে গ্রিনিচের পূর্বে। গ্রিনিচ আর স্থানটির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 ঘন্টা 25 মানে 4 × 60 + 25 মানে 265 মিনিট। 4 মিনিটের সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে 1 মিনিটে হবে 1-এ 4 ডিগ্রি আর 265 মিনিটে হবে 265/4 মানে 66 ডিগ্রি 15 মিনিট। অতএব স্থানটির দ্রাঘিমা হবে 0 ডিগ্রি প্লাস, পূর্বে হলে প্লাস হয়, পশ্চিমে মাইনাস, তো পূর্বে যেহেতু প্লাস, পূর্ব দিকে অবস্থিত, তাই প্লাস 66 ডিগ্রি 15 মিনিট। তার মানে 66 ডিগ্রি 15 মিনিট পূর্ব হবে স্থানটির দ্রাঘিমা। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।